আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। এখন রয়েছে দেশে কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের নানা দিক ও করণীয় নিয়ে আলোচনা। এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এশিয়া এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর এফ.এইচ. আনসারী। ডক্টর এফ.এইচ. আনসারী, আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। আমরা ২০২২ সালের তৃতীয় কার্যদিবসে তো একটু জানতে চাইবো যে ২০২১টা আসলে আমাদের এই যে সেক্টরটা, এগ্রি সেক্টর, এই সেক্টরটা আসলে কেমন গেল এবং ২০২২-এর প্রত্যাশাটা কেমন, ছোট করে একটু শুরুতে জানতে চাইবো। অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমাদের দেশে ২১-এর ওভারঅল বছরটা গেছে খুব ভালো কৃষি সেক্টরের জন্য। তার পিছনে কারণ হলো যে করোনার সময়ে বা করোনার পরে যে ঘটনাটা হয়েছে, প্রত্যেকের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে থ্রু প্রমোশন এবং কমিউনিকেশনের মাধ্যমে যে ভালো খাবার খেলে সুস্থ থাকলে বডিতে রেজিস্ট্যান্স হবে এবং তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, যার কারণে কনজামশনটা যথেষ্ট বেড়েছে। চাল, ডাল, আটা, ময়দা, মশলা, চিকেন, মাছ, সবকিছু, গরু, সবকিছুই কিন্তু, দুধ, সবকিছুই কিন্তু আপনার চাহিদা বেড়েছে। ফলে হচ্ছে কি বাজারে যথেষ্ট ভালো কৃষকেরা মূল্য পাচ্ছে সমস্ত পণ্যের এবং তারা উৎপাদন করছে। এবং উৎপাদন প্রক্রিয়াতে যেহেতু ইনপুট এন্ড টেকনোলজি খুব ইম্পর্টেন্ট, সে কারণে সার, বীজ, কীটনাশক, আপনার পশু স্বাস্থ্যের জন্য ওষুধপত্র, ভ্যাকসিন, সবকিছুই কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ হয়েছে এবং ভালো করা যাচ্ছে। এবং দিস ইজ দ্য সিচুয়েশন অফ 2021। আর 2022 সালের প্রথম আমরা 4-5 দিন তো কাটালাম, আমরা দেখতে পাচ্ছি ওই ট্রেন্ডটা ঠিক আছে এবং আমরা আশা করছি যে একই অবস্থায় থাকবে। এবং ওভারঅল যেহেতু দেশের অর্থনীতি নিয়ে যেহেতু একটা মোটামুটি ভাবে আমরা পজিটিভ একটা ধারণা সবার তৈরি হয়েছে, তার কারণ হলো গ্রামীণ অর্থনীতি যথেষ্ট ভাইব্রেন্ট এবং এই ভাইব্রেন্ট অর্থনীতিতে কেনাকাটা বেশ ভালো হয় এবং গ্রামের মানুষ কিনে খাচ্ছে। সেই কারণে কিন্তু ওভারঅল কৃষির উৎপাদন বাড়ছে এবং কৃষিতে যা নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন হচ্ছে তা বিক্রি হচ্ছে এবং এগুলো আমাদের ভোক্তারা কিনে খেতে পারছে। আমরা সেটা প্রত্যাশা করছি 2022টাও আসলে এই সেক্টরের জন্য অনেক ভালো যাবে। আমি একটু পেঁয়াজের বাজার নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা মাঝে মাঝে দেখি যে এই বাজারটা অনেকটাই অস্থির হয়ে যায়, আমদানির পরিমাণও বেড়ে যায়। তো কিভাবে এর সমাধান করা সম্ভব, অথবা বর্ষাকালীন পেঁয়াজের কথা আমরা শুনছি, সেটার ক্ষেত্রে আসলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, একটু বিস্তারিত জানতে চাই। আপনি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলাপের কথা শুরু করেছেন, সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ যদিও আমরা মনে করি না যে প্রধান খাদ্য, কিন্তু আমাদের খাদ্যের প্রত্যেকটা সকালে, দুপুরে, সন্ধ্যার যে কোনো আহারে কিন্তু পেঁয়াজের প্রয়োজন হয়ে পড়ে, যার কারণে পেঁয়াজের মূল্যটা খুব ইম্পর্টেন্ট এবং পেঁয়াজের অ্যাভেলেবিলিটি খুব ইম্পর্টেন্ট, যেটা সারা বাংলাদেশ কেন ভারতে সর্বক্ষেত্রে কিন্তু পেঁয়াজের প্রভাবটা মারাত্মক। তো এক্ষেত্রে আমরা বলবো যেটা খুব ভালো একটা খবর আছে, সেটা হচ্ছে এই যে আমরা তো জানি যে পেঁয়াজের দাম কখনো বেড়ে যায়, কখনো কমে যায়। বেড়ে যায় এই কারণে যখন থাকে না স্টক, ইনভেন্টরি যখন থাকে না, আর যখন কমে যায় বিকজ অনেক যখন উৎপাদন হয়, যখন পচে যাচ্ছে পেঁয়াজ, তখন কম দামে বিক্রি করার জন্য একটা টেন্ডেন্সি তৈরি হয়। তাহলে এই দুটো এলিমেন্ট কিন্তু পেঁয়াজের বাজারে আছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো বাংলাদেশে কিন্তু টোটাল পেঁয়াজ উৎপাদন হয় 26 থেকে 27 লক্ষ মেট্রিক টন। আর এই উৎপাদিত পেঁয়াজটা কিন্তু প্রয়োজনীয় মানে সুষম আপনার স্টোরেজ ক্যাপাসিটি না থাকার কারণে বা আমাদের অ্যাবিলিটি না থাকার কারণে এগুলো অনেক ক্ষেত্রে পচে যায়। অনেকে এই কারণে আর তাড়াহুড়ো করে আগে বিক্রি করে দেয়, অথবা যখন আমাদের পেঁয়াজ উৎপাদন হয় না তখন কিন্তু এই পেঁয়াজগুলো পাওয়া যায় না, যখন দামও বেড়ে যায়। আবার আরেকটা জিনিস হচ্ছে যে পেঁয়াজ উৎপাদন হয় শুধুমাত্র আমাদের একটা মৌসুমে, সেটা হচ্ছে শীতকালীন মৌসুমে। বর্ষাকালীন মৌসুমে পেঁয়াজ উৎপাদন হয় না, তার কারণ হলো পেঁয়াজের মধ্যে কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি, যেটা বর্ষাকালে এই সব উৎপাদন করা খুব ডিফিকাল্ট। তো সবচেয়ে ভালো একটা সুখবর হচ্ছে এই যে এখন কিন্তু বর্ষাকালে পেঁয়াজ উৎপাদনের জন্য কিন্তু টেকনোলজি বেরিয়ে গেছে এবং এটা সাকসেসফুল এবং সাস্টেনেবল টেকনোলজি হয়েছে, যেটা হলো বীজ। অর্থাৎ বর্ষাকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য ভালো বীজ কিন্তু অ্যাভেলেবল মার্কেটে, যেটা আমরা এশিয়ায় আমরা বিপ্লব নামে ব্র্যান্ডে কিন্তু এই বীজটাকে আমরা অ্যাভেলেবল করেছি। আমরা গত 2 বছর ধরে এই বীজটা পরীক্ষা করছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং পরীক্ষার মাধ্যমে দেখেছি যে বর্ষাকালে যথেষ্ট ভালো এই পেঁয়াজটা উৎপাদন করা সম্ভব। এবং এই উৎপাদিত পেঁয়াজ কিন্তু আমি মনে করি লোকালি ভোক্তারা যথেষ্ট পছন্দ করবে এবং তারা এটাকে কিনবে। এখন এই যে বর্ষাকালীন পেঁয়াজ আমরা উৎপাদন করলাম, এই উৎপাদিত পেঁয়াজটা কি হবে? এই উৎপাদিত পেঁয়াজটা কিন্তু 3 থেকে 4 মাস কিন্তু স্টোরেজ করা যায়। তার মানে হলো এই যে বাংলাদেশে যে 29 লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হয় আর আমাদের যে আমরা চাহিদা হলো 35 লক্ষ টন, এই যে 9-10 লক্ষ মেট্রিক টন যে পেঁয়াজের আপনার ঘাটতি, এই ঘাটতিটা কিন্তু পূরণ করা সম্ভব যদি আমরা বর্ষাকালে এই পেঁয়াজটা উৎপাদন করতে পারি। একদিকে হলো স্টোরেজের কারণে আমরা যে শীতকালে যে পেঁয়াজটা আমরা উৎপাদন করলাম সেটা রাখতে পারছি না,
কম দামে বিক্রি করে দিতে হয় অনেক ক্ষেত্রে, এবং যখন দরকার তখন আমরা পাই না, যার কারণে ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে আমদানি করে এই আমদানিটাকে ফিল আপ করতে হয়। তো সুবিধা হলো এই এখন যে শীতকালে যেটা উৎপাদন হলো ঠিক আছে, শীতকালের পরেও কিছুটা কনজাম্পশন হলো। এখন এই যে আমাদের 9-10 লক্ষ মেট্রিক টন যে শর্ট আছে, সেটা গ্রীষ্মকালে উৎপাদন করে কিন্তু সেই শর্টফলটা কিন্তু ফিল আপ করা সম্ভব হবে। তাহলে মাঝখানে কি কাজ হলো, একটা টেকনোলজি, একটা বীজ আর কি এখানে আমাদের ইন্ট্রোডিউস করতে হয়েছে, যে ভ্যারাইটিটা যথেষ্ট সহনশীল এবং কাজটা হচ্ছে। ইদানিংকালে এই পেঁয়াজটা কিন্তু এবছরে আপনার বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে, এবং আমরা দেখেছি যে ইল কিন্তু 30 মেট্রিক টন। অর্থাৎ দেশি পেঁয়াজ স্থানীয়ভাবে যে উৎপাদন হয় তার ইল মাত্র হলো 10 থেকে 12 বা 14 টন, আর এটার ইল হচ্ছে 32 টন। তার মানে ওভারঅল একদিকে বর্ষাকালে হবে, আর ইলও প্রায় ডাবল বা আড়াই গুণ। দুই দিক থেকে আমি বলবো এই টেকনোলজিটা যথেষ্ট। এখন এই বর্ষাকালীন এই পেঁয়াজ নিয়ে আসলে আপনারা কতটা আসলে কনফিডেন্ট, আশাবাদী আসলে, সেই সাথে সরকারের কাছে প্রত্যাশাটা কেমন আসলে এটার উৎপাদন বৃদ্ধিতে সার্বিকভাবে? আমরা অত্যন্ত এক্সাইটেড। আমরা মনে করি যে এই পেঁয়াজ বাজারে কনজিউমাররা কনজিউম করবে, এবং তারা এটা ব্যবহার করবে, এবং তারা এটা পছন্দ করবে। আরেকদিকে হলো কৃষক যে পেঁয়াজ এবার আপনার উৎপাদন করেছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ভেড়ামারা, ওদিকে নর্থ বেঙ্গলে, সেখানে কৃষি সম্প্রসারণ বিভাগের সিনিয়র কর্মকর্তারা ছিলেন আপনার ক্রপ হারভেস্টের সময়। তাতে দেখা গেছে যে এই পেঁয়াজ যথেষ্ট ভালো ফলন হয়েছে, এবং তার ইলটা 30 থেকে 32 টন। আর পেঁয়াজ দেখতেও যেমন আমাদের দেশীয় পেঁয়াজ, প্রায় দেশি পেঁয়াজের মতো, ঝাঁঝও দেশি পেঁয়াজের মতো, একটু সাইজে বড়। আমরা অত্যন্ত আশাবাদী যে এই পেঁয়াজ কিন্তু কনজিউমার কনজিউম করবে, ফার্মার উৎপাদন করে যথেষ্ট ভালো মূল্য পাবে, এবং এর ইল্ড যথেষ্ট বেশি। অবশ্যই। তো পেঁয়াজের ক্ষেত্রে আরও অনেক বিষয় আপনার সাথে কথা বলবো, এটা স্টোরেজের জন্য কোল্ড স্টোরেজের অ্যাভেলেবিলিটি, সেই বিষয়টা আপনার কাছে জানতে যাবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ সুবিধার সঙ্গে আছি রহমান রণ। দর্শক, বিরতির আগে দেশের কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের নানা দিক ও করণীয় আলোচনা করছিলাম এশিয়া এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর এফ.এইচ. আনসারীর সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। ডক্টর এফ.এইচ. আনসারী, আমরা তো জানি পেঁয়াজ পচে যায়, তো সেক্ষেত্রে সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ একটা ভালো ভূমিকা হতে পারে। তো সেক্ষেত্রে কোল্ড স্টোরেজের অ্যাভেলেবিলিটি আসলে কেমন, কতখানি অর্থনৈতিকভাবে আসলে সাশ্রয়ী হবে, ব্যাপারটা সব কিছু মিলে একটু জানতে চাই। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিসকাশন, কারণ আমরা তো প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন করি, এবং বাংলাদেশে প্রায় সারা দেশেই সব জায়গাতেই কিন্তু পেঁয়াজ উৎপাদন হয়। কিন্তু যা পেঁয়াজ উৎপাদন হয়, এই কোল্ড স্টোরেজ বা আমরা যদি কন্ডিশনিং ওয়্যারহাউসের অভাবে কিন্তু পেঁয়াজ পচে যায় বা নষ্ট হয়ে যায়। অনেকে কিন্তু তাড়াহুড়ো করে এটা বিক্রি করে দেয়। এটা কোল্ড স্টোরেজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ পেঁয়াজ আমাদের যত ভালো কোয়ালিটি হোক না কেন, যে জাতি হোক না কেন, এটা 5-6 মাসের বেশি কিন্তু স্টোর করা সম্ভব না। অথচ পেঁয়াজ উৎপাদন যেটা হলো, তারপরে কিন্তু প্রায় 8 মাস পর্যন্ত কিন্তু এটাকে স্টোর করতে হয়। এই মার্জিনাল 2-3 মাসের জন্য কিন্তু পেঁয়াজের অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। আমাদের একটা ধারণা আছে যে ঠান্ডা ঘর হলেই পেঁয়াজ ভালো থাকবে, এটা ঠিক নয়। কিন্তু এটা একটা কন্ডিশনিং ওয়্যারহাউস হতে হবে, সেখানে হিউমিডিটির একটা রেঞ্জ আছে এবং টেম্পারেচার একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জে রাখতে হবে। কারণ পেঁয়াজের মধ্যে যে পানি আছে, সে পানিটা যথেষ্ট যাতে রাখতে পারে, রিটার্ন করতে পারে এই কোল্ড স্টোরেজে রাখার পরে বা আপনার কন্ডিশনিং ওয়্যারহাউসের পরে। আমরা ঠান্ডা ঘরে পেঁয়াজ রাখলে কি হয়, এখানে হিউমিডিটি অনেক কম থাকে এবং টেম্পারেচার যথেষ্ট কম থাকে, যার ফলে হয় কি পেঁয়াজ শুকিয়ে যায়। আবার যখন 4-5 মাস হয়ে যায়, তখন পেঁয়াজের মধ্যে থেকে কিন্তু স্প্রাউটিং হয়, এবং সেখানে পেঁয়াজে একটা কালো দাগ হয়, এবং সেটা একটা ফাঙ্গাস, এবং পেঁয়াজ পচে যায়। সেক্ষেত্রে ভালো কন্ডিশনিং একটা ওয়্যারহাউস করতে হবে, এবং এই কন্ডিশনিং ওয়্যারহাউসের টেকনোলজি এখন অ্যাভেলেবল। রিসেন্টলি আমরা মাননীয় কৃষিমন্ত্রীর সাথে এবং সিনিয়র কৃষি কর্মকর্তাদের সাথে এবং বিজ্ঞানীদের সাথে নেদারল্যান্ডে গেছিলাম, এবং সেখানে আমরা দেখেছি এই কন্ডিশনিং ওয়্যারহাউসগুলো কিভাবে টেম্পারেচার মেনটেন করে এবং হিউমিডিটি মেনটেন করে, এবং কিভাবে লং টার্ম কিন্তু পেঁয়াজ স্টোরেজ করে। এই টেকনোলজি আমরা দেশে এখানে আনার ব্যবস্থা করছি। আমাদের কৃষি যান্ত্রিকরণের যে প্রজেক্টগুলো আছে এসে, সেখান থেকে আমরা এই সব আমদানি করব, এবং লোকালি ফ্যাব্রিকেট করে কিছু কিছু পার্ট, কিছু কিছু টেকনোলজি বাহির থেকে আমদানি করে এগুলো আমরা আমাদের কৃষকদের এবং উদ্যোক্তাদের মধ্যে সরবরাহ করব। ফলে হবে কি, একদিকে আমরা ভালো টেকনোলজি অর্থাৎ ভালো বীজ দিচ্ছি, আরেকদিকে পেঁয়াজ যাতে বেশি দিন স্টোর করতে পারে, উইন্টার সিজনে যেটা প্রোডাকশন হয়, তার জন্য আমরা কন্ডিশনিং ওয়্যারহাউসও সাপ্লাই দেবো। এবং তাতে সুবিধা হবে এই যে অ্যাটলিস্ট 8 থেকে 9 মাস পেঁয়াজ যথেষ্ট ভালো, যে কোয়ালিটির পেঁয়াজ ভোক্তাদের
রিকোয়ারমেন্ট আছে সেই কোয়ালিটির পেঁয়াজ কিন্তু সরবরাহ করতে পারবে দেশ। আপনি বিরতির আগে বর্ষাকালীন পেঁয়াজের সম্ভাবনার কথা বলছিলেন, তো সেক্ষেত্রে এই বর্ষাকালীন পেঁয়াজকে দ্রুত ছড়িয়ে দিতে সরকারের কি করণীয়, কি প্রত্যাশা, আপনাদেরই করণীয় একটু জানতে চাই, আপনাদের কি করণীয় আছে? আমাদের দেশে যেটা হয় মোস্ট অফ দ্য ক্ষেত্রে ভালো ভালো টেকনোলজি আছে আমাদের ইনস্টিটিউশন থেকে, ইউনিভার্সিটি থেকে এবং রিসার্চ ইনস্টিটিউট থেকে এসব টেকনোলজি বের হয় এবং এগুলো কৃষক পর্যায়ে যেতে কিন্তু যথেষ্ট সময় লাগে। এখন সুবিধা হলো যে এখন আমাদের সম্প্রসারণ কর্মী যারা আছেন তারা যথেষ্ট ইকুইপড, আবার প্রাইভেট কোম্পানিতে প্রায় 1 লক্ষেরও বেশি সম্প্রসারণ কর্মী কাজ করছে। আর মিডিয়ার তো রোল তো অনেক ইম্পর্টেন্ট, টেলিভিশন মিডিয়া, ডিজিটাল মিডিয়া সবকিছু আছে। সহজে কিন্তু কৃষকের সাথে এখন যোগাযোগ স্থাপন করা যায়। সেক্ষেত্রে কিছুটা আমি আশাবাদী যে খুব দ্রুত এই পেঁয়াজটা যাবে। কিন্তু তারপরেও এখন এই সমস্ত মিডিয়া এবং সম্প্রসারণ কর্মীদের জানতে হবে যে এ ধরনের বীজ বা এ ধরনের টেকনোলজি অ্যাভেলেবল। অতএব এই জন্য এদেরকে এডুকেট করতে হবে এবং সরকারের উদ্যোগ নিতে হবে যে সম্প্রসারণের মাধ্যমে যাতে অতি দ্রুত এই পেঁয়াজটা চলে যেতে পারে, পেঁয়াজের বীজটা কৃষকের কাছে, সোদে কৃষক এটাকে প্রোডাকশন করবে এবং মার্কেটে অ্যাভেলেবল করবে। আলটিমেট আমাদের দেশে যে সিরিয়াস একটা ক্রাইসিস হয় পেঁয়াজ নিয়ে, এই ক্রাইসিসটা কিন্তু ওভারঅল দেশের মানুষের এবং সরকারের, এটা কিন্তু যথেষ্টভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো। সেক্ষেত্রে আমি মনে করি সরকারের একটা নীতি বা সাপোর্ট দরকার। এই সাপোর্টের ফলে এটা খুব দ্রুত সম্প্রসারণ কর্মীদের থ্রু দিয়ে গ্রামে গঞ্জে চলে যাবে। এরপরেও সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কৃষককে তো বীজ কিনতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি এখানটা সাবসিডি দিতে হবে। সাবসিডি দিলে কি হবে, কৃষক এগুলো ট্রাই করে দেখবে এবং ট্রাই করতে যেয়ে তারা এই রেজাল্টটা ভালো পাবে এবং খুবই দ্রুত এটাকে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এবং 2 থেকে 3 বছরের মধ্যে এটাকে যদি আমরা সর্বক্ষেত্রে নিতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের পেঁয়াজের চাহিদাটা বা আমাদের যে প্রবলেমটা আছে, ক্রাইসিসটা, এটা মেটানো সম্ভব। আপনি শুনে অবাক হবেন যে এর ইল্ড যেহেতু 30 থেকে 32 টন, আর আমাদের যেহেতু পেঁয়াজের শর্ট হয় মাত্র 9 থেকে 10 লক্ষ মেট্রিক টন, সো 30,000 মেট্রিক টন মানে হেক্টর জমিতে, 30,000 হেক্টর জমিতে এই পেঁয়াজটা করলেই কিন্তু বর্ষাকালে আমাদের সারা বছর পেঁয়াজের অভাবটা থাকবে না। অর্থাৎ 30 থেকে 35 লক্ষ টন যে পেঁয়াজের রিকোয়ারমেন্ট আছে, উইন্টার পেঁয়াজ থেকে আসবে 25 থেকে 26 লক্ষ টন, আর সামার থেকে আসবে আনাদার 10 লক্ষ টন। তাহলে আমাদের এই পেঁয়াজের ক্রাইসিসটা একেবারে পুরোপুরিভাবে কন্ট্রোল করা সম্ভব। এক্ষেত্রে একদিকে আমাদের উইন্টার ডিমান্ডটা ফুলফিল করে ভবিষ্যতে এক্সপোর্টের সম্ভাবনা কতখানি দেখছেন আপনি? অবশ্যই এক্সপোর্ট করা যাবে, কারণ আমাদের দেশে যে বর্ষা হয়, এই আমাদের পার্শ্ববর্তী দেশগুলো একই সময় কিন্তু এই বর্ষাটা হয়। এবং পেঁয়াজের ক্রাইসিস শুধু বাংলাদেশ না, ভারতের ক্রাইসিসটা অনেক বড় রকমের হয়ে যায় মাঝে মধ্যে, এবং এটা সিরিয়াস একটা পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়ে যায়। এবং আমি মনে করি নেপালও কিন্তু ঠিক পেঁয়াজের দরকার আছে। আমাদের পার্শ্ববর্তী যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সব জায়গাতে কিন্তু পেঁয়াজের প্রয়োজন হয়। এবং আমাদের খাওয়ার মোটামুটি রান্নাটা প্রায় একই ধরনের। সেক্ষেত্রে আমি মনে করি যে পার্শ্ববর্তী দেশগুলোতে একটা ভালো মার্কেট আছে। আমরা যদি পেঁয়াজে এই 35 লক্ষ টন পেঁয়াজ আমরা দেশে সরবরাহ করে উদ্বৃত্ত করতে পারি, অবশ্যই সেটা দেশের বাইরে কিন্তু রপ্তানি করতে পারবো। কারণ আমি একটু আগে যেটা বলছিলাম যে এই বিপ্লব, এই ভ্যারাইটিটা যদি আমরা মাত্র 30,000 হেক্টর জমিতে চাষ করি, তাহলে কিন্তু দেশের চাহিদা পূরণ হয়ে গেল মানে রেনি সিজনে। আর আমরা যদি এটাকে ডাবল করতে পারি, তাহলে এই বাড়তি আরো 10 লক্ষ টন কিন্তু পেঁয়াজ দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো যথেষ্ট ভালো প্রাইসে। সো আমি যথেষ্ট আশাবাদী সরকারের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ বিভাগের আমাদের কর্মকর্তাদের অ্যাক্টিভিটিজের কারণে এই পেঁয়াজ খুব শীঘ্রই কৃষকের কাছে ছড়িয়ে যাবে এবং এই বিপ্লব পেঁয়াজ কিন্তু বাংলাদেশে প্রচন্ডভাবে পেঁয়াজে কিন্তু একটা বিপ্লব আনবে। আমরা সেটাই প্রত্যাশা করি। একদম শেষের দিকে আবারও একটু ছোট করে একটু জানতে চাইবো, বর্ষাকালীন পেঁয়াজ নিয়ে একটু জানতে চাই। এই পেঁয়াজ নিয়ে কিন্তু এশিয়ায় এগ্রি বিজনেস কিন্তু কাজ করছে, তো সেটাই একটু জানতে চাইবো। আপনারা তো আমদানি করছেন, অনেক সহজেই এই কাজটা করছেন, কিভাবে করছেন একটু জানতে চাই আমরা। এটা খুব ইন্টারেস্টিং। আপনি জানেন যে স্ট্রেট সিড নেদারল্যান্ডের বেস, এরা পৃথিবীতে লিডিং সিড কোম্পানি, স্পেশালি সবজি এবং মশলা জাতীয় বীজের জন্য। আমরা বাংলাদেশে স্ট্রেট সিডের ডিস্ট্রিবিউটর, এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর। আমরা স্ট্রেট সিডের সাথে আমরা টেকনোলজি ডেভেলপ করি, বীজ ডেভেলপ করি এবং স্থানীয়ভাবে ট্রায়াল করে আমরা এই সমস্ত বীজকে আমরা দেখি যে এগুলো কতটা এফিসিয়েন্ট এবং কতটা ইকোনমিক্যালি ভায়াবল। আমরা এই ট্রায়ালের মাধ্যমে আমরা এই স্টোরেজ সিডের কাছ থেকে বিপ্লব ভ্যারাইটি নিয়ে আসছি এবং বাংলাদেশে গত 2 বছর ধরে টেস্ট করে দেখেছি যে রেজাল্টটা খুব ভালো। সো এখন আমরা নিশ্চিন্তে বলতে পারি এই বিপ্লব ভ্যারাইটি বাংলাদেশের কৃষককে যথেষ্ট মানে সাপোর্ট করবে তাদের এই উৎপাদন প্রক্রিয়া পেঁয়াজের, এবং তারা লাভবান হবে। অ্যাট দ্য সেম টাইম
দেশের যে পেঁয়াজের যে ক্রাইসিস সেটা কিন্তু সমাধান করা সম্ভব হবে। আমরা সেটাই প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করব যে এসি এগ্রি বিজনেসের হাত ধরে পেঁয়াজে একটা বিপ্লব আসবে, যেই ডিমান্ড আমাদের সেটাকে ফুলফিল করে আমরা এক্সপোর্টও করব, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশে কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের নানা দিক ও করণীয় কথা বলছিলাম এসি এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর FS আনসারীর সঙ্গে। দর্শক, আবারও নিচে একটা বিরতি, বেলা 2টা 35 আবার ফিরে আসবো কৃষি বিজনেস আর আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।